তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ভেবেছিলাম অভিমান করব মেঘার উপর, কিন্তু ওর মায়াবী মুখের পানে চেয়ে আমার সব অভিমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মেঘাও বোধহয় আমাকে পছন্দ করে, ওর অনেক আচরণ অবশ্য এটা প্রমাণ করেছে। কিন্তু কোথায় যেন আটকে পড়ে আছে সে। হয়তো বিয়ে ঠিক হয়ে আছে, এই জন্য বলতে পারছে না। কি করা যায় সেটাই ভাবছি। মেঘাকে প্রপোজ করব, না আবার যদি রিজেক্ট করে দেয় লজ্জা পাবো। মেয়েদের মতিগতি বোঝা বড় দায়। হয়তো মেঘার আচরণ সবার সাথে এমন। সেদিন বাসেই তো বলেছিল সে মিশুক স্বভাবের, সবার সাথে খুব সহজে মিশে। আমি অযথা শুধু শুধু ভাবছি মেঘাকে নিয়ে। মেঘা রেডি হয়ে আসার আগেই গালিব কোথা থেকে যেন হন্তদন্ত করে ছুটে এসে বলল, একটা সুখবর আছে। আমি বললাম কি? মেঘা বলল সেই মহিলাটির বাড়ির ঠিকানা পাওয়া গেছে। আমি বললাম কোন মহিলার? গালিব বলল ওই যে ফুপির বিয়ে ছিল না। আমি বললাম ও সে থাকে সেই ঠিকানায়। গালিব বলল কি বলবো, ঘটনা একদম নাজেহাল। আমি বললাম মানে? গালিব বলল সেই মহিলাটি নাকি চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার 2 দিন পর খুন হয়। আমি বললাম ওহ মাই গড। গালিব বলল আরেকটু বাকি আছে। আমি বললাম আবার কি? গালিব বলল তার ঠিক 1 দিন পর পুরুষ যে পিএস ছিল সেও আত্মহত্যা করে। আমি বললাম তুই এসব জানলি কি করে? গালিব বলল আমার সাথে চল। আমি বললাম এখনই? গালিব বলল হুম। আমি বললাম মেঘাকে নিয়ে এক জায়গায় যাব। গালিব বলল জাস্ট 1 মিনিট। আমি গালিবের সাথে চললাম, কে জানে আবার কি দেখাবে। গালিব বলল এই থানার এসআই আছে না? আমি বললাম হুম। গালিব বলল উনি আমার এক বেস্ট ফ্রেন্ডের বড় ভাই। উনি গত 4 বছর ধরে এই থানায় আছে। সপ্তাহে কমপক্ষে 5 বার এই বাড়িতে আসে। অবশ্য ফুপির কাজের জন্যই আসে। ওনাকে জিজ্ঞেস করেছিলাম ফুপির পুরনো পিএ আর পিএস এর কথা। তারপর উনি বলে তাদের মৃত্যুর কথা। আমি বললাম আচ্ছা খুনিকে ধরতে পেরেছিল কিনা বলেনি? গালিব বলল পারেনি। তাদের পরিবার থেকেও কেউ এই বিষয়ে গুরুত্ব দেয়নি আর উপযুক্ত প্রমাণও পাওয়া যায়নি। আমি বললাম আমার কাছে সব হিসেব এখন পানির মতো ক্লিয়ার। গালিব বলল কিসের হিসাব? আমি বললাম 2 বছর আগে যখন আম্মু আব্বুর কাছে যায় তখন নিশ্চয়ই তার পিএস আর পিএ সাথে ছিল। না হয় জানতো যে আম্মু ঢাকায় আব্বুর কাছে যাবে, আর সেদিন আম্মু আব্বুকে কোনো কারণবশত হত্যা করে। আই এম শিওর সেই পিএস আর পিএ ঘটনাটি জানতো। তখন আম্মু বুদ্ধি করে দুজনকে একদিনের চাকরি থেকে বহিষ্কার করে। তারপর দুজনকেই নিখুঁত কোনো প্ল্যান করে মেরে ফেলে। গালিব বলল একটা মার্ডার চাপা দিতে আরো 2টি মার্ডার? আমি বললাম হুম। গালিব বলল তবুও অনুমানের উপর কিছু বলা ঠিক না। আমি বললাম হুম, এই জন্যই ওদের দুজনের বাড়িতে যাওয়া লাগবে। গালিব বলল ঠিক আছে, আগে বিয়ের ঝামেলা শেষ হোক। আমি বললাম বিয়ে হলে তো? গালিব বলল বিয়ে কিভাবে আটকিয়ে রাখবি? আমি বললাম দেখি না কি করা যায়। গালিব বলল ওই যে দেখ পুলিশের ড্রেসের লোকটা। আমি বললাম উনি? গালিব বলল হুম। আমি বললাম ওনাকেও হাতে রাখলাম। এখন আমি এক জায়গায় যাব। গালিব বলল কোথায় যাবি? আমি বললাম বলবো না। গালিব বলল বুঝেছি, আচ্ছা যা, তবে সাবধানে। আমি বললাম ওকে। গালিব বলল আর শোন। আমি বললাম কি? গালিব বলল মোটুর বিয়ের কথা চলছে। আমি বললাম বলিস কি, শালা বংশ বিস্তারও করবে নাকি? গালিব বলল কি জানি। আমি বললাম ওর এমন অবস্থা করব বংশ বিস্তার করার ক্ষমতা হারিয়ে ফেলবে। গালিব বলল বলাটা সহজ। আমি বললাম করেও দেখাবো। আচ্ছা পরে কি হয় আমাকে বলিস। গালিব বলল ওকে। আমি মেঘাকে বললাম এই শাড়ি পরলে কখন? মেঘা বলল বাড়ি থেকে পরে এসেছিলাম। আমি বললাম তোমার হাজবেন্ডের কপাল খারাপ। মেঘা বলল কেন? আমি বললাম অধিকাংশ ছেলেরা অপেক্ষায় থাকে তার বউকে সে নিজের হাতে শাড়ি পরিয়ে দিবে। তুমি তো দেখছি শাড়ি পরায় এক্সপার্ট। মেঘা বলল সমস্যা কি, বিয়ের পর না হয় শাড়ি পরতে না পারার ভান ধরবো? আমি বললাম তাও ঠিক, ভালোবাসা আদায় করার ইচ্ছে থাকলে যে কোনো পন্থাই অবলম্বন করা যায়। মেঘা বলল আপনি দেখছি এসবে অভিজ্ঞ। আমি বললাম না, 2 দিন হলো নিজের মাঝে কবি কবি ভাব লক্ষ্য করছি। মেঘা বলল আপনি যে টাইপের মানুষ এটা তো কোনোভাবে সম্ভব না। আমি বললাম আমি কি বেশি খারাপ? মেঘা বলল সেটা জানি না, তবে কবি হতে হলে কোমল হৃদয়ের একটা মন লাগে। আমি বললাম ভুল। মেঘা বলল কিভাবে? আমরা সাধারণত যে পেশায় বা যেভাবে দিন পার করি সেভাবেই জীবনটা পার করি, কিন্তু রাইটাররা তার ভিন্ন। সে যে সময় যেই উপন্যাস কিংবা গল্প লিখে সে সময় ওই রকম চরিত্রের ভিতরে প্রবেশ করে, গিরগিটির মতো আর কি। তাই রাইটারদের লেখা পড়ে তার বাস্তবটা কিংবা তার চরিত্র সে কিরকম ভাবা বোকামি ছাড়া কিছুই না। মেঘা বলল বুঝেছি, আপনি রাইটার না দেখে রাইটারদের নামে দুর্নাম ছড়াচ্ছেন। আমি বললাম বুঝের মানুষকে বোঝানো বেশ কষ্টের। আচ্ছা শাপলা বিল কোথায়? মেঘা বলল আর 1 মিনিট হাঁটলেই হবে। পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে সেই কখন। এখন ক্রমশ সে লাল বর্ণ ধারণ করছে। একটা ছোট ডিঙ্গি নৌকার সন্ধ্যা পর্যন্ত ভাড়া করলাম। মেঘা বিপরীত পাশে বসে বিলের পানি স্পর্শ করছে আর মুচকি হাসছে। সূর্যের রক্তিম আলো সরাসরি মায়াবতীর মুখে পড়ছে। তাতে যেন মেঘার মুখের মায়া 1000 গুণ বৃদ্ধি পেয়ে তার রূপে এনেছে এক অন্যরকম সৌন্দর্য। খোলা কেশে এমন মায়াবতীকে দেখলে পাগল হবে না এমন যুবক এই দেশে পাওয়া দুষ্কর। তাজমহলের রং যেমন সূর্যের আলোর সাথে পরিবর্তন হয়, তেমন এই মেয়ের চেহারার বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি ধারণ হয়। খুব ইচ্ছে করছে একটা শাপলা ফুল ওর কানে গুজে দিয়ে বলি শাপলা ফুলটা চেয়ে আছে তোমার পানে। তাই তাকে একটা উপযুক্ত স্থানে বসিয়ে দিয়ে ধন্য করলাম।
কিন্তু বিকেল বেলা তাই একটা শাপলাও ফুটন্ত পেলাম না। মেঘা বলল, একটু দূরে পদ্মবিল আছে, যাবেন? আমি বললাম, কতক্ষণ লাগবে? মেঘা বলল, 10 মিনিটের মতো লাগবে। এই প্রথম সামনে থেকে পদ্মবিল দেখলাম। এ যেন এক অন্যরকম দৃশ্য, প্রকৃতির অপরূপ নিদর্শন। মেঘা হতাশ মনে বলে উঠল, ইচ্ছে করছে কি জানেন? আমি বললাম, কি ইচ্ছে করছে? মেঘা বলল, এই বিল ধরেই অজানা কোথাও হারিয়ে যাই, যেখানে থাকবে না কড়া শাসন, কেউ আমার ইচ্ছেগুলোতে বাধা হয়ে দাঁড়াবে না, যেখানে আমার অনুভূতিগুলো নিজের ইচ্ছা মতোই চলবে, সামনে থেকে পথ আগলে কেউ দাঁড়াবে না। আমি বললাম, ইচ্ছে থাকলে সংসারে থেকেও নিজের স্বপ্নগুলো পূরণ করা যায়। মেঘা বলল, কিভাবে? আমি বললাম, কল্পনায়। মেঘা বলল, বড়ই হাস্যকর, আমার বাস্তব চাই। আমি বললাম, তোমার হবু বর কি করে? মেঘা বলল, ওই বেটা বুইরা কি করে কে জানে। আমি বললাম, কি উনি বৃদ্ধ? মেঘা বলল, বয়স 40+ তো হবেই। আমি বললাম, বয়স্ক লোকেরা কিন্তু বউ আদর করে বেশি, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু বৃদ্ধরাই বেশি বিয়ে করে, তাও আবার কুমারী মেয়ে। মেঘা বলল, এই যে মিস্টার, আমি এখন মধ্যপ্রাচ্যে নেই, বাংলাদেশে আছি, কি জানি আমার ভবিষ্যৎ কি। আমি